রোল 24 হচ্ছে পার্মানেন্ট অ্যাবসেন্ট আর কি। ও, আর তোমাদের কি রেজিস্ট্রেশন হয়েছে? রেজিস্ট্রেশন কি কমপ্লিট হয়েছে? রেজিস্ট্রেশন স্যার রেজিস্ট্রেশন আজকে থেকে স্টার্ট হচ্ছে স্যার। ও, আজকে থেকে তোমার রেজাল্ট হয়েছে তোমাদের? Yes, sir. স্যার তোমাদের রেজাল্ট হয়েছে Yes, sir. কবে? ইয়েস স্যার, গতকালকে না কালকে দিয়েছি। গতকালকে। ও, আচ্ছা। আমরা যে কোর্সটা নিব এটা তো তোমরা অলরেডি জানছো তাই না? MME 309 কোর্সের নাম কি জানো? হ্যাঁ, Ferrous production Ferrous methodology. production and iron making. হ্যাঁ, ফেরাস প্রোডাকশন মেটালার্জি। হ্যাঁ, তো ওইখানে আমরা আমাদের কিন্তু এটা কোর কোর্স মানে আয়রন কিভাবে প্রডিউস হয়, সেই আয়রন থেকে আমাদের স্টিল কিভাবে প্রডিউস হয়, পুরো জিনিসটা আমরা এখানে জানবো। কারণ আমাদের দেশে এখন তুমি যদি বলো যে এমএমইর, আমাদের দেশে এখনো এমএমইর যদি জব সেক্টর যদি বলো পোটেনশিয়াল মানে এবং একমাত্র হাইয়েস্ট জব সেক্টর হচ্ছে স্টিল সেক্টরে। কথা বুঝছো? তো সেই জন্য তোমাদের জন্য এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট। আমাদের আছে এরপরে মাস্টার্স এর যে কোর্স আছে, কিন্তু অনেকে তো মাস্টার্স করা হয় না। অতএব এটা তোমরা একটু সিরিয়াসলি করবা, সবাই করবে, জব না যারা করবা না তারাও করবা। এটা একটা বেসিক কোর্স এই এমএমএ গ্রাজুয়েট হিসাবে। কথা বুঝছো? শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. ধরো এই কোর্সটা সবাই পড়ে, কিন্তু তোমরা যেভাবে জানো, সবাই বলতে এখন তো ধরো এমএসসি ডিপার্টমেন্ট হিসাবে মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এমএসসি ডিপার্টমেন্ট হিসাবে চুয়েট কুয়েট রুয়েট কোর্স এটা খুলছে, মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমাদের এখানে এমএ হিসাবে আছে। আবার ডুয়েট, তোমরা জানো যে ডুয়েট গাজীপুর যেখানে আছে ওখানেও খুলছে মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় কিন্তু খুলছে। তো এই কোর্সটা সব জায়গায় আছে, কিন্তু এই আমাদের বিশ্বাস যে তোমরা যেভাবে এই আয়রনটাকে জানো প্রোডাকশন, এটা ওরা জানে না ওইভাবে। কথা বুঝছো? এটা জব সেক্টর থেকে ওইভাবে এটা ফিডব্যাক আসছে। সেই জন্য এখন তোমরা এটা এই কোর্সটাকে খুব সিরিয়াসলি করবে আর কি। এটা 4 ক্রেডিটের কোর্স ছিল এর আগে ওর সিলেবাসে, এখন এটা 3 ক্রেডিটে নিয়ে আসা হয়েছে। তো কোর্স কন্টেন্টটা বেশি, কিন্তু কোর্স কন্টেন্ট বেশি হলে কিন্তু কথা হচ্ছে যে মূল জিনিসগুলা কিন্তু অল্প কয়টার মধ্যে। এই জিনিসগুলো জানার জন্যই ধরো কন্টেন্টটা বেশি করা হয়েছে, যাতে তোমরা তোমাদের একটা ধারণা হয়, নলেজ হয়, পরবর্তীতে তোমরা কাজ করতে পারো শিখে। এবং স্টিল সেক্টরটা মানে একটা জিনিস যে বাংলাদেশের স্টিল সেক্টর এখন গ্রোয়িং স্টেজে আছে, এটা যে স্যাচুরেশন আসছে তা না। হ্যাঁ, ধরো লং প্রোডাক্ট আমরা যেটা বলি, যে ধরো রড রড তোমরা যেটা রড বলো বা ডিফর্ম বার, তারপর হচ্ছে ফ্ল্যাট ফুড, লং প্রোডাক্টের মধ্যে আছে অ্যাঙ্গেল গুলা, এই যে বিভিন্ন স্টিল অ্যাঙ্গেল। দেখো অ্যাঙ্গেল চিনো তোমরা? অ্যাঙ্গেল কি চিনো? No, sir. না স্যার। একজনও চিনো না অ্যাঙ্গেল? স্যার বাঁকানো রড টাইপের আর কি। বাঁকানো টাইপ। রড বাঁকানো না, রড তো সোজা। এটা হচ্ছে যে অ্যাঙ্গেল একটা করে টিনের ঘরে ব্যবহার করা হয়, মতন যেগুলা বাঁকানো টাইপের থাকে, ছোট ছোট বিভিন্ন বিল্ডিং বানানোর সময় ইউজ হয় বা ঘরের সাইডে ইউজ হয়। টিনের ঘরে চালে ইউজ হয় স্যার। অ্যাঙ্গেলটা তোমরা সচরাচর কোথায় সাপোর্ট হিসেবে থাকে স্যার, যে বাঁকানো। মানে তুমি যদি বলো ওই যে ধরো এটা ট্রায়াঙ্গেলের মতো, যদি চিন্তা করো কিছু জিনিস দেখা যায় না, এরকম কিছু স্ট্রাকচার। ট্রায়াঙ্গেল মানে কি, ধরো এল এল আছে না, এল তো চিনো তাই না? জি স্যার, ওই এল শেপ ওগুলো সাপোর্ট দেওয়া যায়। হ্যাঁ, এল এর দুই মাথাটা অ্যাঙ্গেলে কি হয়, সমান হয়। এল এর মতোই এল এ কি 90 ডিগ্রি না মাঝখানে দুইটা 90 ডিগ্রি কিনা? এলটা কি 90 ডিগ্রি ভিতরে, এখানে এলটা জি স্যার।
একটা সাইড বড় আর একটা সাইড ছোট। অ্যাঙ্গেলে হয় কি, অ্যাঙ্গেল হচ্ছে যে দুটো সাইডই সমান, এরকম স্টিল স্ট্রাকচার খেয়াল করবে, লম্বা লম্বা। এগুলো বিশেষ করে অ্যাঙ্গেলটা দেওয়া হয় লোড বিয়ারিং এর জন্য, লোড ক্যারি করার জন্য সরাসরি। আর অ্যাঙ্গেল তোমার বিল্ডিং এর ভিতরে কংক্রিটের সাথে মিক্স করানো হয় না, এটা ওপেন স্ট্রাকচারে রাখে লোড নেওয়ার জন্য অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটাও বাংলাদেশে তৈরি হয়, এবং এগুলোতে ধরো রড বলো অ্যাঙ্গেল বলো, এগুলোতে বাংলাদেশ যেটা হচ্ছে যে যা আমাদের প্রয়োজন এটা প্রোডাকশন তারা করতে পারে। বাংলাদেশে যত স্টিল মিল আছে আমাদের নিড হিসেবে, আমরা আমাদের মার্কেট ডিমান্ডটাকে আমরা এটা কাভার করতে পারি। কিন্তু যেটা পারি না সেটা হচ্ছে যে তোমার ফ্ল্যাট প্রোডাক্ট কে বলতে পারবে কি স্টিলের মধ্যে ফ্ল্যাট প্রোডাক্ট কোনগুলোকে বলা হয়? শীটস, জাহাজ ভাঙা যেগুলো দিয়ে স্টিল আবার মানে পুনরায় থিন শীট গুলো স্যার, থিন শীট। শীট প্লেট এই জিনিসগুলো বাংলাদেশে এখনো এটা করতে পারে না আর কি, এগুলো করে না। করার এখন প্লান্ট হচ্ছে, বড় বড় প্লান্ট হচ্ছে, এগুলো ইনভেস্টমেন্ট বেশি। স্টিলটাকে হাইলি পিওর অবস্থায় নিয়ে আসতে হয়, এটা টেকনোলজি হাই, তারপর হচ্ছে তোমার কস্ট ইনভেস্টমেন্ট ইনভলভমেন্ট অনেক বেশি। তো ইদানিং দুটো কোম্পানি আমাদের নলেজে আছে যে ওনারা এই ফ্ল্যাট প্রোডাক্ট বিশেষ করে শীট প্লেট এগুলোর জন্য নিয়ে আসতো। একসময় বাংলাদেশে শীট প্লেট হতো যখন চিটাগাং স্টিল মিল ছিল। চিটাগাং স্টিল মিল এটা 93-94 এর দিকে এটা ক্লোজ হয়ে যায়। এটা তোমার অনেক আগে, মানে 1950-52 দিকে এই চিটাগাং স্টিল মিলটা হয়েছিল বাংলাদেশে। কিন্তু এটা এই পুরো এই দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বড় একটা স্টিল মিল ছিল। ওখানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের একটা ট্রেনিং, তোমাদের একটা ট্রেনিং কোর্স থাকবে, আমাদের একটা ট্রেনিং কোর্স ছিল, আমরা চিটাগাং স্টিল মিলে করেছিলাম। কিন্তু সেখানে এটা অলমোস্ট তাদের সেকশন গুলো তখন অফ, 20% বা 15% তখন রানিং অবস্থা ছিল। তারা শুধুমাত্র তখন রড করতে একটু, কিন্তু ওই চিটাগাং স্টিল মিলে তোমার শীট করতে পারতো, প্লেট করতে পারতো, সেই শীট থেকে আবার ঢেউটিন হতো। হ্যাঁ, তারপর তো রড তো করতেই পারতো, রড টেকনোলজিটা মানে কম্পারেটিভলি ইজি তোমার থেকে শীট এবং প্লেট থেকে। কিন্তু আমরা যখন গেছি তখন শীট এবং প্লেটের যে প্ল্যান্টটা, এই প্ল্যান্টটা বন্ধ হয়ে গেছে কমপ্লিটলি, শুধুমাত্র রডেরটা চলতেছিল। তো যাই হোক, এখন বাংলাদেশে এটা নেই, তো বাংলাদেশে হচ্ছে, এটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে এবং অনেক টাকার প্রজেক্ট। তো এটা টেকনোলজিটা হাই, কারণ এখানে তোমার বিশেষ করে অ্যাঙ্গেল রড এগুলোর মধ্যে যদি কিছু পরিমাণে স্ল্যাগ যদি থেকেও যায় সেটাকে আমরা অ্যালাউ করি। মানে এটা থাকলে এটা আমাদের যদি অন্যান্য কম্পোজিশন বা অন্যান্য তোমার টেকনোলজি যদি ঠিক থাকে, তাহলে প্রপার্টি যদি চলে আসে, স্ট্যান্ডার্ড যদি মিট করে, দেন আমরা এটা ইউজ করতে পারি। কিন্তু তোমার শীট বলো প্লেট বলো, সেখানে তোমার কোনো থাকা যাবে না, স্ল্যাগ থাকা যাবে না। স্ল্যাগ ঠিক থাকলেই তখন কি হবে, এটা তো আসলে একটা কি বলে এটাকে, ঠিক একটা তোমার কাস্টিং করা হয়, এটাকে আমরা বলি হচ্ছে যে একটা বিলেট বলা হয়। বিলেট হচ্ছে যে লং প্রোডাক্ট হয়, এটাকে একটা নাম আছে, আমার তো মনে আসতেছে না। এটা হচ্ছে তোমার বিলেট হচ্ছে কি স্কয়ার শেপের একটা জিনিস, লম্বা। হ্যাঁ, ধরো তোমার একটা রড হচ্ছে 16 মিলিমিটার 20 মিলিমিটার, আর একটা বিলেট ধরো 50 মিলিমিটার 50 মিলিমিটার আরো বেশি থাকে, এটা 100 মিলিমিটার বা 100 মিলিমিটার ক্রস সেকশন থাকে, 150 বাই 150 থাকে, 200 বাই 200 থাকে, এরকম ক্রস সেকশনের। আর শীট প্রোডাক্ট যেগুলো হয় এগুলো হচ্ছে যে এরকম স্কয়ার শেপ না, এগুলো হচ্ছে তোমার এই কি বলে এটা রেক্টেঙ্গুলার শেপ। রেক্টেঙ্গুলার শেপ বলতে যেটা বলা ক্রস সেকশনাল রিলেটেড রেক্টেঙ্গুলার শেপ, অর্থাৎ তোমার উইডথটা অনেক বেশি হয়, থিকনেস উইডথ আর থিকনেস লেন্থ তত বেশি। এটাকে আমরা কি বলি, একটা নাম আছে, এটার আলাদা নামই আছে। তো এরকম মোটা একটা জিনিসকে তোমার রোলিং করে করে আস্তে আস্তে থিকনেস কমিয়ে কমিয়ে প্লেট করা হয়, শীট করা হয়। যদি এর মধ্যে যদি স্ল্যাগ থেকে থাকে, তখন দেখা যায় যে তোমার এই রোলিং করতে করতে গেলে ওই সারফেসের স্ল্যাগ গুলো ওপেন হয়ে যায়, বুঝনি? সারফেসে যখন থিন করতে যাবে তখন ওপেন, আর যদি তুমি থিন শীট করতে চাও তখন তো আরো সমস্যা। তখন দেখা যাবে যে এটা পোরাস, এই পাশে এটা পোরোসিটি চলে আসবে। তো সেই জন্য এই টেকনোলজিটা হাই, কস্ট হাই, এটা এতদিন বাংলাদেশে হয়নি। এখন যেহেতু লং প্রোডাক্ট
যেটা বলো রড অ্যাঙ্গেল, এগুলোর একটা স্যাচুরেশন চলে আসছে আমাদের ডিমান্ডের সাথে। এখন যারা ইনভেস্টর তারা ওইদিকে, বড় ইনভেস্টর যারা, তারা ওইদিকে এটাকে ফোকাস করতেছে যে আমরা এখন শীট বা প্লেটে যেতে পারি। তো যাই হোক, এই কথাগুলো বলা এই কারণে যে এই কোর্সটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা বাংলাদেশে থাকতে চাও, স্টিল সেক্টরে জব করতে চাও তাদের জন্য। আর আমাদের এমএমইর জন্য এখনো স্টিল সেক্টরেই জবটা অনেক ভালো, যদিও শুরুর দিকে তোমার এটা কি বলে, এটা হার্শ বলে আমরা বলি, বা কঠিন একটা জব। হ্যাঁ, বিশেষ করে আগুনের কাছে থাকা, হিটের কাছে থাকা, একটা রাফ একটা জব। কিন্তু আস্তে আস্তে তুমি শুরুর দিকে জয়েন করে তারপর যদি তোমরা যদি কাজ শিখতে পারো, দেখা যায় যে উপরের দিকে গেলে সময়ের সাথে সাথে প্রমোশন হয়, স্যালারি হাই হয়, এবং অনেক স্যালারি। আমাদের ছাত্ররা এখন অনেক স্যালারি, যারা উপরের দিকে গেছে অনেক স্যালারি পায়। তোমার বাইরে যেও এত স্যালারি পায় না। বাইরে ধরো আমেরিকা, ইউরোপে যে এরকম এরকম তো আমাদের ছাত্ররা আছে স্টিল সেক্টরে, তারা ওইরকম স্যালারি পায়। হ্যাঁ, তো এটাই ডিপেন্ড করবে হচ্ছে যে তোমার উপর, তুমি কত ভালোভাবে শিখছো, জানছো, এবং প্রবলেম গুলা কত ভালোভাবে তুমি ট্রাবল শুট করছো, তুমি শুট করতেছো। এগুলা তুমি ট্রাবল গুলা যেগুলা হচ্ছে আইডেন্টিফাই করা, এটা তোমার কাজ। তো এটাই তোমাদের কাজ হবে। এটা যে রুটিন ওয়ার্ক করা, রুটিন শুরুর দিকে তো রুটিন ওয়ার্কই করবে, করতে করতে শিখতে হবে কোথাও জয়েন করলে। কিন্তু এরপর আস্তে আস্তে তোমার উপরে উঠতে গেলে তখন এই প্রবলেম আইডেন্টিফিকেশন এন্ড সলিউশন, এই জিনিসটা তোমার করতে হবে। এগুলা দেখবা যে ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও আছে তোমার সাথে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারও আছে, আদার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও চাকরি করতেছে। কিন্তু দেখা গেল তারা এই জিনিসগুলো পারবে না, তারা এই জিনিসগুলো বুঝবেই না। সেখানে তুমি আগে এগিয়ে আসতে হবে, বা তোমার সাথে আরেকজন এমএমই গ্রাজুয়েট, বা ধরো কুয়েট থেকে এমএসসি, তার থেকে তুমি যদি আগাইতে হয়, তুমি যদি উপরের দিকে যেতে চাও, তাহলে তখন তোমার এই ট্রাবল শুটিং ক্যাপাবিলিটি তোমার থাকতে হবে। এই প্রবলেম হচ্ছে অনেক সময় অনেক প্রোডাক্ট কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কিভাবে করলে আমরা এটা করতে পারি, তখন তুমি দেখা যাবে যে এগুলো যদি করতে পারো তাহলে তুমি উপরের দিকে যেতে পারবে খুব দ্রুত। যাই হোক, এটা এখন আমরা এখানে আজকে আমরা শুধু আউটলাইনটা দেখাবো। এটা হচ্ছে তোমার কোর্সের নাম তো তোমরা দেখছো, ফেরাস প্রোডাকশন মেটালার্জি। এটা 3 ক্রেডিটের, এটা টেকনোলজি ওরিয়েন্টেড থিওরি কোর্স। আর এই কোর্স কন্টেন্টের মধ্যে তোমার এই জিনিসগুলো থাকবে যে পিগ আয়রন, প্রথম আসলে তো আয়রন, স্টিল তো সব ডিরেক্ট হয় না, স্টিলের র মেটেরিয়ালস প্রয়োজন হয়। সেই র মেটেরিয়ালস গুলোর মধ্যে তোমার পিগ আয়রন একটা র মেটেরিয়ালস, আর একটা হচ্ছে স্ক্র্যাপ। ধরো স্টিল যেটা রিজেক্ট হয়ে গেছে অথবা কাটিং হয়ে, সেটা যে কাটিং অংশটা একটা প্রোডাক্ট হচ্ছে, এখানে কাটিং করে যে তোমার কি বলে এটাকে, রিজেক্ট যে কাটিং চিপস বলো, পার্ট বলো, এগুলো, অথবা কোনো একটা স্টিল স্ট্রাকচার বা স্টিলের কম্পোনেন্ট এটা আর ইউজেবল না, ফেলে দিল। হ্যাঁ, এগুলো হচ্ছে র মেটেরিয়ালস। তো কিন্তু পিগ আয়রন হচ্ছে যে আয়রনের মেইন সোর্স, এবং এটা পিগ আয়রনটা আসে হচ্ছে যে আয়রন ওর থেকে, আয়রন অক্সাইড থেকে অক্সিজেনকে রিমুভ করে পিওর আয়রনে নিয়ে আসা হয়। তো সেই জন্য কিভাবে এটা আয়রনকে সারা ওয়ার্ল্ডে, এই বাংলাদেশে কিন্তু কোনো প্লান্ট নাই যে তুমি ওর থেকে আয়রন প্রডিউস করবা, এটা বাংলাদেশে কোনো এখনো প্লান্ট হয়নি। কেন হয়নি সেটা আমরা পরে ক্লাসগুলোতে তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হবে। তারপর হচ্ছে যে এটা মূলত পিগ আয়রন থেকে আয়রন করতে গেলে ব্লাস্ট ফার্নেসের মাধ্যমেই করা হয়। হ্যাঁ, তো আমরা সেটা ব্লাস্ট ফার্নেসটা দেখবো। এটা হচ্ছে মেইন রুট হচ্ছে ব্লাস্ট ফার্নেস, কিন্তু ব্লাস্ট ফার্নেসের অল্টারনেটও কিছু কিছু, ব্লাস্ট ফার্নেসের ক্যাপাসিটি অনেক বেশি থাকে, এবং ব্লাস্ট ফার্নেস যখন একবার এটা প্রোডাকশনে যায়, এটা ইয়ার প্রোডাকশন চলতে থাকবে 24 আওয়ার্স। এটা যদি শাটডাউন হয় তাহলে এটা তুমি ইউজ করতে পারবা না, নতুন করে আবার করতে হবে। অর্থাৎ এটা শাটডাউন হওয়া মানে এটা অলরেডি রিজেক্ট। হ্যাঁ, তো সেই জন্য তোমার পর্যাপ্ত পরিমাণে ও থাকতে হবে, ওর সাথে তোমার আদার্স র মেটেরিয়াল, রিডাকশন যে এজেন্ট, কোক, এগুলা থাকতে হবে। তারপর তোমার লাইন থাকতে হবে, এই জিনিসগুলো অ্যাভেলেবল থাকতে হবে। এগুলা থাকতে হবে। ধরো ওরও পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। কিন্তু অনেক সময় অল্টারনেটিভ রুট গুলো করা হয় কি, অল্টারনেটিভ রুটে বলা যায় ব্লাস্ট ফার্নেসের মতো অত ক্যাপাসিটি না, আরো অল্প ক্যাপাসিটিতে পাওয়া যায় এরকম কিছু রুট আছে তোমার লিকুইড আয়রন প্রোডাকশন, অর্থাৎ ফ্রম আয়রন ওর।
এরপরে আমরা দেখবো যে কিনেটিক্স অফ আয়রন অক্সাইড রিডাকশন, কিভাবে আয়রন অক্সাইড থেকে আয়রনটা রিডাকশন স্যার আপনি কি স্লাইড দেখাচ্ছেন? হচ্ছে তা কিনেটিক্স দেখবো, তারপর রেভলিউশনটা দেখবো, তারপর এরপর আমরা চলে আসবো আয়রন যখন আমরা শিখে যাব তখন আমরা এবার দেখবো যে ফাইনাল প্রোডাক্ট যে স্টিল কিভাবে তুমি তৈরি করবা, এটা প্লেন কার্বন স্টিল। স্লাইড দেখা যাচ্ছে না, এটা তো আগে থেকে বলবো আমি। না স্যার কোনো স্লাইড দেখা যায় না। এখন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। আর যেটা বলছিলাম ফেরাস প্রোডাকশন, তারপর এটা এই যে এইগুলো তো আমি বলে ফেলছি। আর এখন আমরা কোর্স কন্টেন্ট নিয়ে ডিসকাস করতেছিলাম, হ্যাঁ, পিগ আয়রন, তারপর মডার্ন ট্রেন্ডস ইন ব্লাস্ট ফার্নেস প্র্যাকটিস, alternative routes of iron production, kinetics of iron oxide reaction, evaluation of activation energy for various reaction mechanisms, তারপর হচ্ছে তোমার production of plain carbon and alloy steels by various steel making processes। এরপর আমরা দেখবো ফিজিক্যাল কেমিস্ট্রি অফ স্টিল মেকিং, এগুলো দেখবো, এখানে প্রচুর পরিমাণে তোমার কেমিস্ট্রি ইনভলভ, ডিগ্যাসিং এন্ড সেকেন্ডারি স্টিল মেকিং, তারপর হচ্ছে সলিডিফিকেশন অফ স্টিল, এটা যখন স্টিলটা তোমার মেল্ট হয়ে গেল, লিকুইড স্টিল প্রোডাকশন হয়ে গেল অ্যাজ ইউর রিকোয়ারমেন্টস, তখন তো ইনগট তুমি তৈরি করবা, সেটা কিভাবে। তারপর অবজেক্টিভ হচ্ছে তোমার তুমি ফিজিক্যাল কেমিক্যাল প্রিন্সিপাল অফ আয়রন মেকিং এন্ড স্টিল মেকিং সম্পর্কে তুমি এটা জানবা। তারপর হচ্ছে দা র মেটেরিয়ালস ইউজড, র মেটেরিয়াল সম্পর্কে তুমি তোমাকে এখানে বলা হবে, এবং তুমি এই র মেটেরিয়ালস এর সাথে প্রোডাক্টের যে এটা মাস ব্যালেন্স থাকবে, হিট ব্যালেন্স থাকবে, এগুলো শিখবে, এই প্রবলেম গুলো। তারপর হচ্ছে যে এই আয়রন মডার্ন ট্রেডিশনাল এন্ড আগে থেকে যেগুলো ছিল এবং মডার্ন যে আয়রন মেকিং স্টিল মেকিং প্রসেস সম্পর্কে তুমি শিখবা, এগুলো শেখানো হবে। তারপর সেকেন্ডারি স্টিল মেকিং প্রসেস সম্পর্কে শেখানো হবে, এবং তাদের এবং কোয়ালিটি স্টিল কিভাবে তৈরি করা হয় সেটা শেখানো হবে, এবং কিছু তোমার নিউ এবং অল্টারনেট টেকনোলজি এই তোমার আয়রন এবং স্টিল প্রোডাকশনে তোমাদের এবং অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন এগুলো বলা হবে। হ্যাঁ, আর এখানে আমাদের কোর্স আউটকাম যেটা হবে অ্যানালাইজ দ্য ফিজিক্যাল কেমিক্যাল প্রিন্সিপালস অফ আয়রন মেকিং স্টিল, ফিজিকো কেমিক্যাল প্রিন্সিপাল তোমরা জানবা। তারপরে এক্সপ্লেইন দ্য থিওরি অফ প্র্যাকটিসেস অফ ট্রেডিশনাল এন্ড মডার্ন আয়রন মেকিং প্রসেসেস, এটা দেখবা, এক্সপ্লেইন করতে পারবে। এক্সপ্লেইন দ্য থিওরি, এটা হচ্ছে আয়রন মেকিং এর জন্য, আর এটা হচ্ছে যে তুমি স্টিল মেকিং এর জন্য থিওরি প্র্যাকটিস অর্থাৎ টেকনোলজি সেটা তুমি এক্সপ্লেইন করতে পারবে। Investigate the important and CO4 যেটা investigate the importance and practices of secondary steel making process in making steel quality steels and certification and casting of liquid steel, এই জিনিসগুলো তোমরা জানতে পারবে। এরপরে তোমাদের যদি বলি এটা আসলে এটা হচ্ছে এই তোমাদের লেকচার ফরম্যাট গুলো এরকম, এখানে কোন দিন কোন লেকচার হবে, এখানে টোটাল তোমার কয়টা লেকচার আছে, সব লেকচার টাইটেল দেওয়া আছে 27, 28, 41টা। এগুলো আমি টাইম টু টাইম তোমাদেরকে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? প্রথম দিকে আমি শুরু করবো, এরপর আগে আপলোড দেওয়া থাকবে, তোমরাও মাঝে মাঝে সবাই পড়ে আসবে, পড়ে এসে তোমরাই ডিসকাস করবে, যেখানে তোমরা বুঝবে না সেটা আমি বুঝাবো। আমাদের ওবির এই তোমরা তো ওবি নিয়ে ক্লাস করছো না এর আগে? জি স্যার। ক্লাস করছো না ওবি নিয়ে? ইয়েস। ওবির কনসেপ্ট হচ্ছে যে ছাত্ররা ক্লাসে পড়ে আসবে, তারাই বলবে, যেটা বুঝবে না সেটা টিচার ক্লিয়ার করে দিবে। কথা বুঝো নাই? তোমরা পড়ে আসবে এবং এখানে তোমাদের ক্লাস পারফরমেন্স ওখান থেকে পড়ে আসতেছে কিনা এটা নোট করা হবে। যে কোনোদিন যে কাউকে আমি বলতে পারি যে আজকে তুমি এইটুক বলো এখান থেকে যা বুঝছো, দেখে দেখে বলবা। হ্যাঁ, যদি না বলবে হ্যাঁ আমি ক্লিয়ার করে দিব। কথা কি বোঝা গেল? এই জন্য তোমাদেরকে লেকচারগুলো আগে দাও। হ্যাঁ, অতএব এই তোমার ওবির কনসেপ্টটা আগের যে প্রিভিয়াস তুমি কোশ্চেন গুলো দেখবা বা প্রিভিয়াস স্টাইল থেকে এটা একটু ডিফারেন্ট।
আগে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসতো, এখন আর ওইভাবে ক্লাস টেস্ট বলো বা সেমিস্টার ফাইনাল বলো, টার্ম ফাইনাল বলো, ওখানে ডিরেক্ট কোশ্চেন ওইভাবে আসবে না। এই যে তুমি যদি দেখো, এই যে টেক্সোনমি লেভেল টিএল 4-5 লেভেল, এই 4-5 লেভেলে তোমার ডিসক্রাইব, ডিসকাস এগুলোর কোনো জায়গাই নেই। এখানে হচ্ছে এভালুয়েট করা, তোমার ডিসিশন মেকিং দেওয়া, ইনভেস্টিগেট করা, এই টাইপের জিনিস কোশ্চেনে, এগুলা ওই টাইপের জিনিস আসবে কোশ্চেন গুলো। কথা কি বোঝা গেল? ইয়েস স্যার। তোমরা যদি রেগুলার ক্লাস করো, ক্লাস তো করবেই, ক্লাস করার পরে তারপর তোমরা যদি একটু ভালোভাবে ফলো করো, একটু টেকনিক গুলো, মানে এগুলা খুব কঠিন কিছু না। কোর্স কন্টেন্টটা বেশি, কিন্তু ক্লাস না করার কারণে বা ক্লাস চলাকালীন সময় কিছু খেয়াল না করার কারণে পরে যায় সমস্যা হয়ে যায়। বুঝা গেল? এখানে দুটো পার্ট, একটা দেখো যে প্রথম হচ্ছে যে আয়রন মেকিং, এখানে আমাদের 20টা ক্লাস, তারপর হচ্ছে স্টিল মেকিং, এখানে 20টা ক্লাস, হ্যাঁ 20টা বা 21টা ক্লাস, এই যে এখানে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোর্স কন্টেন্ট। প্রথমে তোমরা যদি দেখো কোর্স কন্টেন্টে, আমরা একটা নেক্সট ক্লাসে আগামীকাল, তোমার সাথে তোমার 10টা ক্লাস, তাই না? শুনতে পাচ্ছ? স্যার মাঝখানে শোনা যায় না। মাঝখানে শোনা যায়। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তোমাদের সাথে তো আগামীকাল 10টা ক্লাস, তাই না? সেদিন আমরা আগামীকাল আমরা কালকে স্যার 9টায় স্যার, কালকে আগামীকালকে 9টায়। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। স্যার 9টায়। আচ্ছা, তাহলে আমরা কালকে এই যেমন এই ক্লাসটা শুরু করব, ইন্ট্রোডাকশন টু আয়রন মেকিং। এরপরে আমরা ওই যে ফিজিক্যাল কেমিস্ট্রি অফ আয়রন মেকিং সম্পর্কে জানবো। তারপর এরপরে যেটা আসবে, এগুলো ফিজিক্যাল কেমিস্ট্রির ভিতরে আসবে 3 থেকে 7 পর্যন্ত। তারপর হচ্ছে 8 নাম্বার ক্লাসে আমরা র মেটেরিয়ালস এন্ড প্রোডাক্টস এগুলো নিয়ে দেখবো। তারপর এটা 8-9 দুইটা ক্লাসে আসবে, আমাদের 2টা ক্লাস লাগবে এখানে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্রোডাকশন অফ পিগ আয়রন ইন ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেসে কিভাবে এটা প্রডিউস করা হয়, ব্লাস্ট ফার্নেসের ইরেগুলারিটিস, মডার্ন ট্রেন্স, অপারেশন, এটা 3টা লেকচার, 10 থেকে 12। হ্যাঁ, এরপর আমরা চলে আসবো অল্টারনেটিভ রুট, মানে ব্লাস্ট ফার্নেস ছাড়া আর কিভাবে ওর থেকে লিকুইড আয়রন প্রডিউস করা যায়। এখানে আমাদের 2টো ক্লাস। এরপরে আসবে হিট এন্ড মাস ব্যালেন্স, এটা আমরা এই ধরো 15 থেকে 16, এখানে আমরা প্রায় 3টা ক্লাস করব। তারপর 18 এটা রিজ ডায়াগ্রাম, এটাও তোমার এই মাস ব্যালেন্সের ভিতর পড়বে, হিট ব্যালেন্সের ভিতর পড়বে, বিশেষ করে মাস ব্যালেন্সের ভিতর এখানে। এরপর আমরা চলে আসবে স্পঞ্জ আয়রন। স্পঞ্জ আয়রন হচ্ছে ওইটা যেরকম লিকুইড আয়রন প্রোডাকশন, আর স্পঞ্জ আয়রন হচ্ছে যে আউর থেকে তোমার আয়রন প্রডিউস হবে, কিন্তু সেটা সলিড থাকবে, লিকুইড হবে না। আয়রন অক্সাইড থেকে সলিড স্টেটে তোমার রিয়েকশন হয়ে অক্সিজেনটাকে রিমুভ করবে। রিমুভ করে অক্সিজেন যেহেতু চলে যায়, আয়রনটা তখন এটা পোরাস হয়, সেই জন্য এটাকে স্পঞ্জ আয়রন বলা হয়। এই স্পঞ্জ আয়রনটা আমরা দেখবো। আর স্টিল প্রডিউস করতে গেলে সবসময় যখন আয়রন প্রডিউস করা হয়, আয়রন পিগ আয়রন প্রডিউস করা হয়, এখান থেকে যখন এটি স্টিল প্রডিউস করা হয়, তখন অ্যালয়িং এলিমেন্ট কিছু অ্যাড করা লাগে, বিশেষ করে ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ, এগুলা তোমার স্টিল প্রডিউস করতে গেলে তখন দেখা যায় যে এগুলা কমে যায়, ম্যাঙ্গানিজ, সিলিকন এগুলা কমে যায়। কিন্তু আমার স্টিলে সার্টেন অ্যামাউন্ট অফ সিলিকন এন্ড ম্যাঙ্গানিজ থাকা জরুরি তোমার প্রপার্টি অ্যাচিভ করার জন্য। তো সেই জন্য আমরা ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ অ্যাড করতে হয়। তো সেই জন্য এই ফেরোম্যাঙ্গানিজ, ফেরোসিলিকন কিভাবে প্রডিউস করা সেটা আমরা দেখবো। আর এখানে তোমাদের বইগুলার যে বইগুলো থেকে পড়ানো হবে, এগুলো কিন্তু রেফারেন্স দেওয়া আছে কোন চ্যাপ্টার কি। আমি এগুলো সাপ্লাই দিব। একটা বই কমন পাওয়া যায় মার্কেটে, তোমরা নীলক্ষেত গেলে পাবা আমাদের এটা। তো বাকিগুলো রেফারেন্স দিব, এগুলো নেটেও পাওয়া যায়। হ্যাঁ, কোথায় এখানে সব বলা আছে, চ্যাপ্টার বলা আছে। আর এটা বুক নাম্বার, এগুলো 1, 2, এগুলা 1, 7, এগুলা বুক নাম্বার। এরপর আমরা স্টিল মেকিং চলে আসবো। প্রথম পার্টটা গেল আয়রন, এরপর আমরা স্টিল মেকিং চলে আসবো। স্টিল মেকিং বাংলাদেশের সিনারিও নিয়ে আলোচনা আমরা করবো। ইন্ট্রোডাকশন, ওভারভিউ, স্টিল মেকিং ইন বাংলাদেশ, এটা। এরপরে প্রসেস গুলা নিয়ে, থার্মোডাইনামিক্স, কিনেটিক্স অফ স্টিল মেকিং, স্ল্যাগস ইন স্টিল মেকিং প্রসেস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস স্টিল প্রোডাকশনে। তারপর স্টিল মেকিং এর কি রিয়াকশন হয়, আয়রন, সিলিকন, ম্যাঙ্গানিজ রিয়াকশন, এগুলা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা স্ল্যাগ, ম্যাঙ্গানিজের পরিমাণ কমানোর জন্য বা সিলিকনের পরিমাণ কমানোর জন্য, বাড়ানোর জন্য, ফসফরাস, সালফার রিমুভ করার জন্য। তারপরে হচ্ছে যে প্রসেস গুলা, মডার্ন স্টিল মেকিং প্রসেস, সারা ওয়ার্ল্ডে কি প্র্যাকটিস হচ্ছে, এই জিনিসগুলা।
আমাদের দেশে ইলেকট্রিক আর্ক ফার্নেস শুরু হয়েছে, দুটো কোম্পানি এখন করতেছে। একসময় আমাদের দেশে ইলেকট্রিক আর্ক ফার্নেস ছিল, আজ থেকে 30, 35, 40 বছর আগে, ছোট ছোট ক্যাপাসিটিতে। মাঝখানে আমাদের যখন ইলেকট্রিসিটি ক্রাইসিস শুরু হয়ে গেল, কেননা তোমার ইলেকট্রিক আর্ক ফার্নেস চালাতে গেলে, তোমার ইনিশিয়ালি স্টার্ট করতে গেলে তোমার মানে প্রচুর পরিমাণে তোমার কারেন্ট প্রয়োজন হয়। তো তখন দেখা যেত যে ক্রাইসিস থাকার কারণে একটা আর্ক ফার্নেস যখন স্টার্ট করে, তখন যে পরিমাণে শুরুর দিকে লোড নেয়, সে লোডে দেখা যায় ট্রিপ করে যায় ইয়াতে লাইন। তো সেই জন্য সবাই তখন ওই আর্ক ফার্নেস বাদ দিয়ে চলে গেল ইন্ডাকশন ফার্নেসে। লম্বা সময় ধরে ইন্ডাকশন, এখনো ইন্ডাকশন ফার্নেস চলতেছে। শুধুমাত্র আবুল খায়ের, একেএস স্টিল এবং জিপিএস স্টিল তারা আর্ক ফার্নেস আনছে, আর্ক ফার্নেসে প্রোডাকশন করতেছে। জিপিএস এর ইন্ডাকশন ফার্নেস আছে, আগে ইন্ডাকশন ফার্নেস ছিল। হ্যাঁ, আর বাকি বিএসআর মধ্যে আরম্ভ করে অন্য যাদের আছে সবাই বড় বড় ইন্ডাকশন ফার্নেসেই এখন করছে। এখন আর্ক ফার্নেস, ইন্ডাকশন ফার্নেসের ডিফারেন্স, এখানে ইন্ডাকশন ফার্নেস সম্পর্কে কিছু বলা নেই। আমি চেষ্টা করব যে ইন্ডাকশন ফার্নেস সম্পর্কে নতুন কিছু তোমাদেরকে কিছু দেওয়ার জন্য। এটা টেকনোলজিটা খুব ইজি। হ্যাঁ, তো বেসিক ইন্ডাকশন ফার্নেস আসলে একটা জিনিস খেয়াল রাখবে যে এটা স্টিল মেকিং ফার্নেস বলা হয় না, এটা স্টিল মেল্টিং ফার্নেস। স্টিল মেকিং ফার্নেস আর মেল্টিং ফার্নেস কিন্তু দুটো ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস কিনা কেউ বলতে পারবে যে কেন ডিফারেন্স? মেকিং ফার্নেস আর স্টিল মেকিং ফার্নেস আর স্টিল মেল্টিং ফার্নেস, এর ডিফারেন্স কি? কেউ কি বলতে পারবে? বলো। স্টিল একটাতে আমরা ওর ইউজ করি, আর একটাতে আমরা হচ্ছে অলরেডি স্ক্র্যাপ স্টিল ইউজ করি, এরকম কিছু। আর প্রাইমারি লেভেল, আর একটা হচ্ছে কি স্যার সেকেন্ডারি লেভেল, মানে হচ্ছে প্রোডাকশনের। আর স্টিল মেকিং ফার্নেসে তো ওই দিতে হবে, অ্যালয়িং এলিমেন্ট দিতে হবে, যেটা মেল্টিং ফার্নেসে লাগবে না। স্টিল মেকিং ফার্নেস আর একটা হচ্ছে স্টিল মেল্টিং ফার্নেস। ইন্ডাকশন ফার্নেস হচ্ছে যে স্টিল মেল্টিং ফার্নেস, আর বাকি আর্ক ফার্নেস, অক্সিজেন স্টিল মেকিং, এগুলো হচ্ছে স্টিল মেকিং ফার্নেস। এদের ভিতরে দুটোর ডিফারেন্স কি বলো? আরো কেউ বলো। হুম, বলতে পারবে না? দুটোর ভিতরে ডিফারেন্স হচ্ছে যে মেল্টিং এর কথা দিয়ে চলে আসে। মেল্টিং ফার্নেস, এটার কাজ হচ্ছে শুধু মেল্ট করবে। এটার কাজ কি? হ্যাঁ, শুধু মেল্ট করবে। তুমি যা দিবে র মেটেরিয়াল, শুরুতে যা দিবে ওটাকে মেল্ট করে যখন লিকুইড হয়ে যাবে, একটা একটার ভিতর মিক্স হয়ে একটা কম্পোজিশন নিয়ে আসবে। ইনিশিয়ালি তুমি যেটা দিবে, যে র মেটেরিয়াল যতটুকু দিবে, ওইটাকে মেল্ট করে সে একটা লিকুইড মেটাল হয়ে যাবে। এখানে তোমার কম্পোজিশন তুমি কন্ট্রোল করতে পারো না। করা যায় খুব অল্প টিউনিং লেভেলে, খুব অল্প পার্সেন্টেজে। বুঝা গেল? তুমি যেই কম্পোজিশন র মেটেরিয়াল তুমি যা দিবা, ধরো স্ক্র্যাপ দিচ্ছ, পিগারন দিচ্ছ, তাদের যে কম্পোজিশন মিক্স হয়ে তোমার মিক্সচার হলে যেটা আসবে, অক্সিডেশন হয়ে যে এটা একটা মিক্স হয়ে একটা কম্পোজিশন চলে আসবে। এই কম্পোজিশন আসাটা তোমার কন্ট্রোলে না। তোমাকে এই কম্পোজিশন কন্ট্রোল করতে গেলে ইনিশিয়ালি র মেটেরিয়ালস তুমি যা দিচ্ছ তার মাধ্যমে কন্ট্রোল করতে হবে। আর স্টিল মেকিং ফার্নেস যেগুলো, সেগুলো হচ্ছে তুমি র মেটেরিয়ালস যাই দাও না কেন, হ্যাঁ, তোমার র মেটেরিয়াল যা থাক না কেন, তুমি এর মধ্যে প্রতিটা এলিমেন্ট কন্ট্রোল করতে পারবা। কার্বন বাড়াইতে পারবা, কমাইতে পারবা, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, কথা বোঝা গেল, ক্রোমিয়াম, মলিবডেনাম, এগুলো তুমি ইচ্ছা করলে বের করে দিতে পারবা, কমাই ফেলতে পারবা, ইচ্ছা করলে বাড়াইতে পারবা। তারপর ধরো বিভিন্ন ধরনের অক্সাইড, ইম্পিউরিটি মেটেরিয়াল তুমি অনেক বেশি পরিমাণে থাকলে তুমি এগুলোকে স্ল্যাক করে বের করে দিতে পারবা। এটা হচ্ছে স্টিল মেকিং ফার্নেস। বুঝা গেল? স্টিল মেকিং ফার্নেস হচ্ছে যেমন এখানে যে আর্ক ফার্নেস হচ্ছে একটা স্টিল মেকিং ফার্নেস, ইলেকট্রিক আর্ক ফার্নেস। হ্যাঁ, আর ইন্ডাকশন ফার্নেস হচ্ছে মেল্টিং ফার্নেস। কিন্তু ইন্ডাকশন ফার্নেসও তোমার স্টিল তৈরি করা যায় আমাদের দেশে। তাইলে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমাদের দেশে কিভাবে তৈরি করে? আমাদের দেশে তৈরি করে এভাবে যে যখন আমরা স্ক্র্যাপ ইউজ করি, সে স্ক্র্যাপটা ওই বাছাই করা স্ক্র্যাপ। কথা বোঝা গেল?
যে এখানে তুমি ইনিশিয়ালি যা দিচ্ছ কম্পোজিশন অত চেঞ্জ হয় না, ওই স্টিলের যে কম্পোজিশন সেটাই থেকে যায়। আর আর্ক ফার্নেসে কি করা হয়, আর্ক ফার্নেসে ধরো বিভিন্ন ক্যাটাগরির অনেক কম্পোজিশনের ভেরিয়েশন থাকার পরেও যদি তুমি ওই র মেটেরিয়ালস গুলো একসাথে ব্যবহার করো, ইউজ করো, তাহলে তুমি এবার কম্পোজিশনটাকে তুমি ভেরি করে তোমার রিকোয়ার্ড কম্পোজিশন স্টিল তৈরি করতে পারবে, যে চয়েসটা তোমার স্টিল মেল্টিং ফার্নেসে থাকে না। বুঝে গেল? বুঝছো কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, যেমন তো পিগ আয়রন থেকে ইন্ডাকশন ফার্নেসে শুধু 100% পিগ আয়রন ইউজ করে ইন্ডাকশন ফার্নেসে স্টিল তৈরি করা ভেরি ডিফিকাল্ট, কিন্তু ইলেকট্রিক আর্ক ফার্নেসে তুমি ইজিলি এটা করতে পারবা। পিগ আয়রনে কেন ডিফিকাল্ট? পিগ আয়রনে তোমার কার্বন থাকে অনেক বেশি, সেই কার্বনটাকে তোমার রিডাকশন করতে বের করে দিতে হবে রিডাকশনের মাধ্যমে, তারপর অক্সিডেশনের মাধ্যমে বের করে দিতে হবে, তারপর তোমার সিলিকন থাকে অনেক বেশি, ফসফরাস থাকে অনেক বেশি। হ্যাঁ, তো এগুলো বের করতে হবে। এগুলো কিন্তু তোমার বেশি পরিমাণে যদি থাকে ইন্ডাকশন ফার্নেস এগুলো বের করতে পারবে না, অক্সিডেশন করে বের করে দিতে পারবে না। বুঝা গেল? তাইলে তখন ইন্ডাকশন ফার্নেস করে কি, ইন্ডাকশন ফার্নেস আগে থেকে কার্বন কম এরকম স্ক্র্যাপ ইউজ করে, তারপর সিলিকন কম, ফসফরাস কম, ম্যাঙ্গানিজ কম, এরকম এই এরকম এরকম ইউজ করে, র মেটেরিয়ালস ইউজ করে। আর যারা স্টিল মেকিং ফার্নেস তাদের ক্ষেত্রে কোনো সমস্যা না, এই কারণে তুমি বা অন্য যা থাকুক এটা অক্সিডেশন করে করে তোমরা দেখবে, প্রসেসটা দেখলে তোমরা বুঝবে স্টিল মেকিং প্রসেস করে করে সে কার্বন কমাতে পারবে, অক্সিডেশন করে সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস তো খুবই ডেট্রিমেন্টাল, ফসফরাস সালফার এগুলা রিমুভ করতে পারবে, কিন্তু যেটা ইন্ডাকশন ফার্নেস পারবে না। তো এই হচ্ছে কথা। এরপরে তোমরা এই স্টেনলেস স্টিল কিভাবে করে এগুলা দেখবা, হিট মেটেরিয়াল ব্যালেন্স তোমরা দেখবে, এনার্জি ব্যালেন্স, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি, সলিডিফিকেশন এন্ড কাস্টিং যেটা, এই হচ্ছে তোমাদের এটা। আর এখানে এটা তো রেগুলার জিনিস, এটা তোমরা তো জানো। এখানে মেইন টেক্সট বই হিসেবে দুটো, এই বইটা যেটা বলছিলাম এই বইটা তোমরা পেতে পারো, নির্ঘেতে পাওয়া যায় এটা। আর এই বইটা যেটা আছে স্টিলের জন্য, এটা বজলুল স্যার কম্পাইল করছেন, এটা প্রিন্ট করা হয়েছে, এটা আমার কাছে আছে, তোমরা এটা কালেক্ট করে নিতে পারো যখন আমরা স্টিল পড়বো। তোমাদের সিনিয়রদের কাছেও থাকতে পারে, অনেকের কাছে আছে এটা, তাদের অনেকে সেল করে দেয়, তাদের থেকে কালেক্ট করতে পারো। আর আমার কাছে কিছু এক্সট্রা কপি আছে, গত বছর আছে, তাদেরকে দেওয়ার জন্য প্রিন্ট করছে, আমার এখনো আছে। আর বাকি যেগুলো এগুলা তোমরা নেট থেকেও দেখতে পারো, এগুলা থেকে বিভিন্ন পার্ট ইয়া করা হয়। আর যে মেটেরিয়ালস ব্যালেন্স, হিট ব্যালেন্স যেটা বলতেছিল, এই বইটাকে আমরা ফলো করে আর কি সবসময়। এটা লাস্টে 8 নাম্বারটা বার্টের বই, এটা অনেক পুরনো বই কিন্তু বেসিক বই, এটা সবসময় প্রয়োজন, এটা একটা এটা রেফারেন্স হিসেবে সবসময় এটা ইউজ করতে হয়, এবং এখানে অনেক ডিটেল দেওয়া থাকে। এটা আমরাও করছি ছাত্র অবস্থায় অনেক আগে, বার্টের বইটা লাস্টে 8 নাম্বার রেফারেন্স যেটা। এই হচ্ছে তোমাদের এই মোটামুটি আজকের এই যে ইন্ট্রোডাকশন, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে কালকে থেকে আমরা শুরু করবো। আর লিঙ্ক সবসময় এটা সেভ করে রাখবো, এই লিঙ্কে আমরা তোমাদের এই কোর্সটা নেব, ঠিক আছে? শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি, তার আগে অ্যাটেন্ডেন্স দিতে হবে। অ্যাবসেন্ট তো মনে হয় 2 একজন আছে। না স্যার, অ্যাবসেন্ট নাই মেবি স্যার। অ্যাবসেন্ট স্যার, যে পার্মানেন্ট অ্যাবসেন্ট একজন আছে, রোল নাম্বার 24 আর কি। 60 জন। আর আর স্যার রোল 5 হচ্ছে একটু নেট প্রবলেম ফেস করতেছে আর কি। আচ্ছা, সবাই প্রেজেন্ট। রোল 5 জানাইছে তোমাকে, ইনফর্ম করছে? স্যার চ্যাটে লিখছে, চ্যাটে স্যার আপনার চ্যাটে লিখছে। রোল 5 ছাড়া সব আছে, তাই তো? জি স্যার। 58 প্রেজেন্ট। তোমরা 58 প্রেজেন্ট না? ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। মানে 58 রোল নাম্বার না, মানে জি স্যার, 58 প্রেজেন্ট, দুইজন। তার মানে রোল 5 হচ্ছে আপনার নেট ইস্যু ফেস করতেছে, আর হচ্ছে রোল নাম্বার 24 হচ্ছে পার্মানেন্ট অ্যাবসেন্ট। রোল নাম্বার 24 পার্মানেন্ট অ্যাবসেন্ট। হ্যাঁ, ও কবে থেকে অ্যাবসেন্ট হয়েছে পার্মানেন্টলি? স্যার ফার্স্ট ইয়ার থেকে আর কি, মানে ও হচ্ছে নেক্সট বেসিস সঙ্গে ক্লাস করতেছে আর কি। ও সে আবার নেক্সট বেসের সাথে ক্লাস, ও আচ্ছা, ওইটাই ড্রপ দিছে, তার টার্ম ক্যান্সেল করছে।